ভবিষ্যতের ভূত, এই সবে ভবিষ্যতের ভূত দেখে এলাম বসুশ্রী সিনেমা হল থেকে। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অনিক দত্ত এবং আরও একজন রাইটার উৎসব মুখার্জি, যিনি এর আগে ভীতু, হাফ সিরিয়াস লিখেছে। তো এই ছবিটা নট এ সিকুয়াল অফ ভূতের ভবিষ্যৎ। তো যারা আজকে 2019-এ দাঁড়িয়ে নিজের আগের প্রিভিয়াস কোনটা বিগেস্ট হিট ছিল সেগুলোকে দেখে না পার্ট করেও সিকুয়াল বলে দিচ্ছে, তো আমার খুব এক্সাইটমেন্ট ছিল যে তিনি এমন আলাদা কি করলো যে তিনি সব ব্যানারে লিখে দিচ্ছে যে নট এ সিকুয়াল। তো ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট প্রচুর ছিল, শুধু আমার না সবার। ছবির মিউজিক দিয়েছে দেবজ্যোতি মিশ্র, এডিট অগ্রকমল মিত্র। তো ছবিটা কেমন ছিল সবার আগে বলতে হয়, যদি আপনি ছবিটা দেখেন আপনার কোথাও মাথাটা চলবে ভূতের ভবিষ্যৎ এবং সেরকম পাঞ্চ লাইন, সেরকম আলটিমেটলি লাস্ট একটা চরম পর্যায়ের ক্লাইম্যাক্স। তো আমার এক্সপেকটেশন হিউজ ছিল, কারণ আমি অনিক দত্তের হিউজ ফ্যান। আমার কাছে বলতে তিনি একজন বাংলার ওয়েল নোন পরিচালক, কারণ যিনি ডার্ক কমেডি ব্যাপারটাকে এত সুন্দর করে ফুটিয়েছেন আমাদের বাংলায়, এবং যার ফলে একটা নতুন জনার সৃষ্টি হয়েছে এবং তার যে খোঁচাটা থাকে না সেটা খুব জেনুইন থাকে। তিনি ভাবেন না যে এর ফলে কি হবে, লাভ ক্ষতি ভাবেন না। তো এগুলো আগে থেকে বলে নিলাম তার সিনেমা সম্পর্কে, কারণ আমি কিন্তু একজন কোথাও একটা কি অনিক দত্তের ফ্যান, তো সেই বেসিসে বলছি। তো ছবিটার না যতগুলো পজিটিভ পয়েন্ট আছে ঠিক ততগুলোই নেগেটিভ পয়েন্ট আছে। ছবির প্রথমে পজিটিভগুলো বলতে হলে সবচেয়ে ভালো করে বলতে হয় যে এই ছবির যে ন্যারেটিভ স্টাইলটা সেটা আগের ছবির থেকে একদম আলাদা। যদিও আগেই বললাম সিকুয়াল নয়, এখানে কোথাও একটা গিয়ে ফোর্থ ওয়াল ভেঙে সামনাসামনি কথা বলা হচ্ছে ক্যামেরার সাথে, এবং যারা যারা এখানে একটু অন্যরকম চরিত্র তারা ফেস টু ফেস ক্যামেরার সাথে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে তাদের প্রবলেমগুলো নিয়ে, এবং তারা কেন ঘোস্ট সেটা কিছুক্ষণ পর রিভিল হয়। এবং সিনেমায় আমাদের রাজনৈতিক প্রত্যেকটা দলের ধুতি টেনে খুলে দেওয়া হয়েছে। যদি আপনি প্রথম সিনেমা দেখেন তো আপনার মনে হবে এ তো কমিউনিস্টের দিকে যাচ্ছে, কিন্তু হাফ টাইম হতে হতে আপনি বুঝবেন যে না রে বাবা, ইনি নিরপেক্ষ এবং ইনি সবাইকে মোটামুটি কাঠি করেছেন। এটা বেশ এনজয় করার মতো, এবং এটা দেখলে আপনি মোটামুটি এনজয় করবেন যে ইনি কিন্তু কারো তরফা হয়ে বলেননি, মোটামুটি সবাইকে ইঙ্গিত করেছেন। এবং একখানা গান আছে, যে গানটা ফার্স্ট হাফে আছে, উন্নয়ন, এটা বাউল গানের মাধ্যমে করেছেন। এবং যেটাতে না যখন দেখছিলাম, যদিও হলে খুব বেশি লোক ছিল না, কিন্তু তারা মোটামুটি এত হাসছিল যে উন্নয়ন নিয়ে এরকম একটা গান, যেটা সত্যি খুব হাসির। এরপর যদি আস্তে আস্তে বলা যায় তাহলে আগের ভূতের ভবিষ্যতের ইউএসপি কি ছিল সেটা হচ্ছে ডায়ালগ। এবং এই সিনেমাটা আমরা ব্যাকরণের সমচ্চারিত ভিন্নাত্মক শব্দের কথাটা মাথায় রেখে দিই, তাহলে সিনেমাটা দেখতে সুবিধা হবে। একই কথা উচ্চারণ কিন্তু দুটো করে এটা প্রত্যেকটা স্টেজে আসতে থাকে, এবং কয়েকবার তো এমন হয় যে আপনি যদি ওই লাইনটা ধরতে যান পরের লাইন বেরিয়ে যাবে, এরকম অনেকবার হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন হচ্ছে বাম ফ্রন্ট। তো একটা কথায় বলছে যে আপনারা বামে না সামনে, তো এরকম যখন কথাগুলো বলবে না কাছাকাছি, আমি একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর আছে। তো সেগুলো ধরতে ধরতেই না পরেরটা চলে এলো, এরকম ব্যাপার। এবার হচ্ছে পজিটিভ এই, এবং আরো একটা পজিটিভ পার্ট, সেটা হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স, লাস্ট 15 মিনিট। এগুলো হচ্ছে সিনেমার প্লাস পয়েন্ট। তো প্লাস পয়েন্ট কি এইটুকুই ছিল, আরো কিছু কিছু ছিল, যেমন হচ্ছে এডিটিং। তো এগুলো তো পরে আসছে। এবার যদি বলি সিনেমার নেগেটিভ পয়েন্টে সবচেয়ে বলতে হচ্ছে সিনেমার চিত্রনাট্য। অনিক দত্তের বাকি ছবি, যদি লাস্ট ছবি মেঘনাদাবাদ রহস্যও বলি, তার মতো যদি হতো তাও সিনেমাটা কোথাও খুব গ্রিপে রাখতো। সেটা কোথাও একটা কি যেন পেলাম না, কোথাও একটা কি যেন তার ভূতের ভবিষ্যতের যে ফিলটা ছিল, যে এক্সাইটমেন্টটা ছিল, সেটা যেন প্রথম থেকেই ধরা যাচ্ছে কি যেন আমাদের সেই চিত্রনাট্য দ্বারা আটকাতে পারছে না। অবভিয়াসলি সিনেমায় কিছু কমেডি সিন আছে যেগুলো দেখতে প্রচন্ড ভালো লাগে, কিন্তু কিছু কিছু আননেসেসারি সিন যেগুলো মনে হয় কখন শেষ হবে আর নেওয়া যাচ্ছে না। যেমন হচ্ছে সবচেয়ে বড় যে আমাদের শো হয়, যে ইন্ডিয়াস গট ট্যালেন্ট, যেরকম শোগুলো হয়, ওই শোগুলোকে ভাঙা হয়েছে ভৌতিক মাধ্যমে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু এবং শো যখন প্রত্যেকটা কম্পিউটার আসছে এবং একটার পর একটা কম্পিউটার ফেল হচ্ছে, এবং আপনাদের মনে হবে যে কোনো কম্পিউটার না ঠিক যেন জমছে না। এটা আগের পার্টে ছিল, ইন্টারভিউ সিকোয়েন্সগুলো যেমন খাপে খাপ হয়ে যাচ্ছিল, দারুণ লাগছিল। এখানে যেমন সেরকম নেই। ওখানে যেমন বাঙাল ঘটির ছেদ সবে ছিল, এখানে যেমন নেই। তবে হ্যাঁ, কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিসকে বোঝানো হয়েছে যে গুরুত্ব, যেমন হচ্ছে ধরুন টাইপ রাইটার, কম্পিউটার আনাটা, এর ফলে কাদের লোকসান হয়েছে, কাদের লাভ হয়েছে, নতুনকে আগমন ঘটিয়ে নেওয়া, এই জিনিসগুলো এই জিনিসগুলো বলা হয়েছে, দেখানো হয়েছে, যেগুলো অবশ্যই খুব ভালো। কিন্তু চিত্রনাট্য প্রবলেম ছিল, এবং লেন্থ ওয়াইজ কোথাও একটা গিয়ে হাফ টাইম অবধি যেরকম ফিল্ম ইন্ট্রোডাকশনই হয়ে যাচ্ছে, যেগুলো অনেকটাই লেন্থ ওয়াইজ বড় মনে হতে থাকে।
এরকম ভাবে সিনেমা এগোতে থাকে এবং কাট টু কাট করে প্রেজেন্ট করা হয়েছে, যেগুলো ভালো লাগে। বাতিঘর যে মানে সিনেমা হলটা দেখানো হয়েছে, সেটার যে সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেগুলো ভালো লাগে, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হতে থাকে যে না, অতীব বাড়তি, অতীব বেড়ে যাচ্ছে সিনেমাটা। এবং জোকস পার্ট যদি বলি তাহলে জোকসগুলো অবভিয়াসলি ভালো, অ্যাক্টর ভালো, কিন্তু ভূতের ভবিষ্যতে যেরকম ভাবে আমরা পেয়েছিলাম স্বস্তিকা মুখার্জিকে, সব্যসাচী বাবুকে, পরমব্রতকে, প্রত্যেককে ভালো ভালো চরিত্র, কাকে ছেড়ে আপনি কাকে ধরবেন? পরাণ বন্দ্যোপাধ্যায়, কাউকে বাদ দেওয়া ছিল না। এমনকি যদি আপনি আত্মারামের চরিত্র করেছিল সে, শাশ্বত বাবু যদি বলি, মানে প্রত্যেকে, যদিও তুলনা করা একদমই উচিত না, তবে যেহেতু থট প্রসেসে মিল আছে তাই আমি বলছি, সেরকম কিন্তু এস্টাবলিশ চরিত্র এই সিনেমায় আপনি পাবেন না। আপনার এমন কোনো চরিত্র হবে না যেটা আপনার মনে দাগ কেটে যাবে। কিন্তু লাস্টে, একদম সিনেমার লাস্টে সিনেমাটাকে আবার গ্রিপ টানার চেষ্টা করা হয়েছে, যেখানে সিধু কানু থেকে শুরু করে কিষানজি, এরকম প্রত্যেকের একটা করে কমিক আনা হবে, যেখানে জিহাদকেও দেখানো হবে, পিতিলাত হবে, এগুলো অনেক ইনার মানে নামগুলো ছোট ছোট করে চেঞ্জ করা হবে, যেগুলো দেখে আপনারা কোথাও মজা পাবেন। কিন্তু কোথাও একটা গিয়ে ওটা একদম শেষ মুহূর্তে, যেখানে মনে হয় সিনেমাটার হয়তো গাড়ি ব্রেক ফেল করে গেছে, এখন ব্রেক টেনে কোনো লাভ নেই, এরকম একটা মনে হয়। সিনেমার মিউজিক দিয়েছে দেবজ্যোতি মিশ্র, এবং দেবজ্যোতি মিশ্র একজন ওয়েল নোন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মিউজিক ডিরেক্টর। তিনি খুব ভালো মিউজিক দেন, আমরা জানি। মিউজিক অবভিয়াসলি ভালো, এঙ্গেজ করতে পারে। বাদ বাকি আর কি বলবো, মিউজিক তেমন কোনো জায়গা তেমন ছিল না, তবে যতটুকু মিউজিক দেওয়া আছে ভালো লেগেছে। এডিটিং সিনেমার মেইন পার্ট বললে ভুল হবে না। অর্ঘ্যকমল মিত্র আমাদের বাংলার খুব নামী একজন এডিটর, এবং তিনি এই ছবিতে দারুণভাবে জুড়েছেন। অ্যানিমেটেড সিকোয়েন্সগুলো, কার্টুন সিকোয়েন্সগুলো সিনেমায় জব্বর হাসিয়েছে। ছোট ছোট করে লেখা, ধরুন এই খেয়েছে, মেরেছে, এরকম লেখাগুলো যেরকমভাবে আসবে, উফ, এগুলো সত্যি হলে, সিনেমা হলে হাসায়। এবং ওই যে বললাম যে অনিক দত্ত, এবার যে ডিরেক্টরে বলি অনিক দত্ত, তো তার মানে সিনেমাগুলোর মধ্যে না কোথাও একটা গিয়ে তিনি যা দেখেছেন, যা বুঝেছেন, তার যে মতটা, সেগুলো তার 4টে সিনেমাতেই পরপর আমরা দেখতে পাচ্ছি। মানে ভূতের ভবিষ্যতে, আশ্চর্য প্রদীপে, তারপরে যদি মেঘনাদ বধ রহস্য বলি, এবং এটাতে যে তিনি কিন্তু যেটা দেখেন যে ভাইবসটা তৈরি হয়, ওই ভাইবস আগেনস্টেই তিনি বলে যান, এবং এই ছবিতেও বলে গেছেন নিরপেক্ষ হওয়ার। এবং তিনি কিন্তু এর মধ্যে নিজেকেও ছাড়েননি, কারণ তাকে, মানে এটা যারা জানো না তারা একটু জেনে নাও, কারণ আমরা জানি ইন্ডাস্ট্রিতে মোটামুটি কিন্তু অনিক দত্ত যেহেতু এত খুঁটিনাটি প্রপসের দিকে খেয়াল রাখে, কেন কন্টিনিউটি মেলেনি দিকে খেয়াল রাখে, তাই ওনাকে বলা হয় প্যানিক দত্ত। তো উনি এখানে যে ডিরেক্টরের চরিত্র করছে তাকেও প্যানিক কথাটা বলেছেন, এবং তার সারনেমটা জুড়ে দিয়েছেন। তো উনি কিন্তু নিজেরও খিল্লি উড়িয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে যে মানুষটা কিন্তু নিজেকে শুধু সেভ করেনি, এই জিনিসগুলো খুব ভালো। এবং ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে, এবং টুইস্টটার ব্যাপারে আমি কোনো খোলসা করবো না। এই টুইস্ট একটা আছে, যেটা আগের বারের মতো একটা টুইস্ট আছে, বাট এই। এবং সিনেমায় অভিনয় যদি বলতে, তাহলে অভিনয় রোজা পারমিলা দে, যাকে আমরা দেখেছিলাম কানামাচিতে, ককপিটে, এবং কোনো মেইন স্ট্রিম ছবিতে তাকে ভালো চরিত্র দেওয়া হয়নি, কিন্তু এই চরিত্র সত্যি তিনি খুব ভালো করেছেন, এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এছাড়া যদি বলি তাহলে বরুণ চন্দ্র, যিনি একদম একটা গ্র্যাভিটি স্টাইলে খুব ভালো অভিনয় করেন, কৌশিক সেন তার স্ত্রী, দুজনেই ভালো কাজ করেছে। সিদ্ধার্থ চ্যাটার্জি বলি, অরুণব দত্ত বলি, চন্দ্রাই ঘোষ বলি, খরাজ একদম ছোট্ট পার্ট ছিল, প্রত্যেকেই মোটামুটি ঠিকঠাকই করেছে। এবং অভিনয় নিয়ে কিছু বলার নেই, কারণ অনিক দত্ত সবাইকে অভিনয় স্পেস পার্টিকুলারলি দেয়। দেখে ভালো লাগলো জয়িতা দিকে এবং আমাদের সৌনক দাকে, যারা পার্সোনালি আমার মানে খুব তাদের কাছাকাছি, আমি তাদের খুব ভালো মতো চিনি, তাদেরকে ফ্রেমে দেখে বেশ ভালো লাগলো। তো এই ছিল ভবিষ্যতের ভূত। এবং ভবিষ্যতের ভূতের থেকে যদি আমরা মানে ভূতের ভবিষ্যৎটা বলি, বারবার ভূতের ভবিষ্যৎ বলছি কারণ কোথাও একটা কি আপনার একটা মনে হবেই ভূতের ভবিষ্যৎ, তো সেটার একটা সবচেয়ে বড় উক্তি হলো ভূতের ভবিষ্যৎ যদি আমরা এখনো দেখি, বা যদি তার পরে রিলিজ আশ্চর্য প্রদীপও দেখি, কোথাও একটা কি আমরা প্রত্যেকে হাসি। তার জন্য কিন্তু আমাদের এমন হতে হয় না যে আমাকে ইতিহাস বইটা খুলে বসতে হবে যে কোথায় কি লেখা ছিল, কবে কি ডেট ছিল, কালকের আজকাল পত্রিকায় কি হয়েছিল। কিন্তু এই ছবিটা দেখতে গেলে কিছু জনের মানুষকে একটু বাদ দিতে হবে। এই ছবিটা দেখতে গেলে একটু পড়াশোনা বা একটু জানতে হবে যে পরশুদিন খবরের পাতায় কি ঘটেছিল, কত আমার ভবিষ্যতের ভূত নিয়ে প্রচন্ড এক্সপেকটেশন ছিল, এবং আমার মনে হলো যে ভবিষ্যতের ভূত কিন্তু তেমন আহামরি কিছু হয়নি বা তেমন অসাধারণ কিছু হয়নি। ফিল্মের ডায়লগ পোর্শন, ফিল্মের রিটেন খুব ভালো ছিল, কিন্তু ফিল্মের চিত্রনাট্য ভালো ছিল না, এবং কোথাও একটা গিয়ে ছবিটাকে আগের ছবির মতো করার চেষ্টা করা হলেও করতে যেন পারা হলো না। তার কোথাও একটা গিয়ে কিন্তু ভালো ভালো কাস্ট বা কোথাও একটা গিয়ে কাস্টের উপর চলে যাবে, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী নেই। তবে আমার মনে হয় যাদেরকে যতটুকু দেওয়া হয় তারা ভালো করেছে, কিন্তু আলটিমেটলি ছবিটাকে যেরকম আগের দফায় আনার চেষ্টা করা হয়েছিল সেটা যেন এবার গাঁথতে গিয়ে ভুল হয়ে গেছে। এটাই ছিল মোটামুটি ভবিষ্যতের ভূত। এবার দেখা না দেখা বা যা
আর সেটা আপনাদের ওপর, আমি কাউকে বলতে পারি না যে দেখতে যাবেন না বা যাবেন। ভিডিওটা এত অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।